যে আমরা এখন অনলাইনের যুগে আমরা এখন পার্সেল ঘরে ঘরে আমরা এখন আমাদের অনলাইনে জিনিসপত্র আসে এবং কুরিয়ার্স মানে বয় যারা তারা দেখবে অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক দীর্ঘদিন ধরে নেওয়ার পর একটা হৃদ্যতা তৈরি হয় এবং তারা অনেক সময় টাকা না নিয়েও সিওডি যেগুলো সেগুলো মানে ক্যাশ অন ডেলিভারি তোমাকে অত সরল বিশ্বাসে হয়তো দিয়ে যায়, কারণ জানি যে তুমি, আমার সঙ্গে তো এরকম ধরনের সম্পর্ক হয়ে গেছে অনেকে, যারা আমাকে সিওডি দেয় এবং আমাকে রীতিমতো স্ক্যানার পাঠিয়ে দেয়। এমনকি 4-5 ঘন্টা পরও আমি হয়েছে 4-5 ঘন্টা পরও হয়েছে যে আমি তাকে আজকেই হয়েছে বিল মিটিয়েছি। তো এমনকি গরমকালে আমি জিজ্ঞেস করেছি আপনাদের ব্যাগে বোতলে জল আছে কিনা। কোনোদিন ভাবতেই পারি না যে কোনো পার্সেল কেউ দিতে আসছে তাদেরকে বলবো যে মানে যারা খাবার দিতে আসে তাদের সাধারণত এরকম হয় কি, ভাল লাগছে আমার ড্রেসটা ভাল লাগছে, কিন্তু আজকে আমি ভীষণ মানসিক অবস্থা খারাপ নিয়ে এসেছি তনু, মানে একটা জায়গা থেকে চরম চিৎকার করে এসেছি, তো মানে গলাটা পর্যন্ত আমার বসে আছে আর কি। তো সেই কারণে আমাকে কীরকম বিভৎস লাগছে দেখো। কিন্তু আমি একদম মানে 10 মিনিট লেট হয়েছে, আমি মানে একটু রেডি না হয়ে আমি চলে এসেছি, যেটা পরে গেছিলাম সেটা পরেই চলে এসেছি, একটু সাজুগুজু করিনি। তো যাই হোক, সেই পার্সেল যারা দেয় তাদের সঙ্গে আমার এরকমই সম্পর্ক, তাদের নাম্বার তাদের মানে ফোন পেতে আমি অনেক সময় স্ক্যানার পাঠালে তো ওই টাকাটাই ওঠে, তারা নিজেদের ফোন পেতেও নিয়ে নেয় টাকাটা, এরকম আমি জানি যখন দিচ্ছে ওরা ঠিক দিচ্ছে, এরকম ব্যাপারটা। এরকমই একবার একটা পার্সেলারা বেশ একটু বয়স্ক মতন ছিলেন, তো ওনার সঙ্গে আমার মানে আলাপ হয়েছে। তো উনি বলছেন যে জানেন তো আমাকে দেখে যতটা বয়স্ক মনে হয় অতটা বয়স্ক আমি নই, আমি সংসারের চাপে মানে আমার চেহারাটা অনেকটা বয়স্ক লাগছে, কিন্তু আমি এরকম বয়স্ক নই। আমি পার্সেল যবে থেকে অনলাইনে বিজনেস শুরু হয়েছে আমি না, মাই এমন লাফিয়ে উঠলো যে তো আমি পার্সেল যবেতে আমার একটা এমনি কারখানায় কাজ করতাম, আমার গলা ঠিক মতো শোনা যাচ্ছে, আমি একটা এমনি কারখানায় কাজ করতাম, তো সেখানে কারখানাটা লক আউট হয়ে যায়, সেই কারণে আমি পার্সেল ডেলিভারি কাজে আসি এবং আমার একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়েছিল। তারপরে আমি বহুদিন কিন্তু ভেবেছিলাম এই কাজটা ছেড়ে দেবো, কিন্তু আমার এমনই কপাল যে আমাকে এই কাজটা করতে হয়। একটু তোমরা আমাকে, আমি যদি মাহি এরপরে চিৎকার করে আমি সত্যি মাহিকে বাইরে দিয়ে আসবো। এই যাও তো বাইরে, বাইরে যাও, চল চল বাইরে, বাইরেও যাবে না, এখানে বসে বসে আজকে আমার একদম শরীর মন কোনোটাই পারমিট হচ্ছে না, সত্যি বলছি কোনোটাই পারমিট হচ্ছে না। তো তখন আমি বললাম আমার তো এই ব্যাপারে খুব কৌতূহল যে কি শুনেছে বা কি হয়েছে ব্যাপারটা। আমি বললাম কি হয়েছে, তখন বললো যে একবার আমি বলো দিদি আপনার এসব শুনতে ভালো লাগবে, তা বললাম যে হ্যাঁ, বলো আমার আজকে অবশ্য সব কাজ হয়ে গেছে, বাড়ি যাবো, ঠিক আছে তাহলে বলেই যাই। তারা কিরকম ঘটনা, তা বললো যে অলৌকিক ব্যাপার, আপনারা সব বিশ্বাস করেন কিনা জানি না। কে বললো, আমি তো এই নিয়ে ঘাটাঘাটি করছি আজ বহু বছর ধরে। তো বললো যে হ্যাঁ ঘাটাঘাটি করছেন, তাহলে আপনি তো বিশ্বাস করবেন, ব্যাপারটা বুঝবেন, তাহলে আপনি হয়তো কারণটা মানে আপনি কোনো ব্যাখ্যা অন্যভাবে দিতে পারবেন, তাহলে ব্যাস ব্যাপারটা তো বলুন, আমাকে শুরু করুন। তা বলে আমার একদিন এমনি পার্সেল যখন আমি প্রথম এই লাইনে আসি, পার্সেল সব ডেলিভারি দেওয়ার পর আমার শুধু একটাই কথা মনে হতো যে ওই রোদের তাতে আমরা পার্সেল বিলি করি, শীতের সন্ধেবেলাতেও দিই, বর্ষার সন্ধেতেও দিই, এত কষ্ট, এই চাকরি আর ভালো লাগছে না, কিন্তু সংসারে কটা পেটের দিকে তাকিয়ে করছি। এই করতে করতে একদিন যখন প্রায় সমস্ত শেষ করে বাড়ি ফিরছি, ম্যানেজার বলেন যে না আরেকটা পার্সেল আছে তোমাদের, তুমি লক্ষ্য করিনি, ওটা দিয়ে তুমি বাড়ি চলে যাও ফিরতি পথে। কিন্তু ফিরতি পথে আমি যাবো কি, জায়গাটা এমনই একটা কুসুমপুর বলে একটা জায়গা, তো কুসুমপুর না হুসুমপুর জায়গাটা কি একটা বললো, মানে অনেকটা গ্রামে, আমাদের ওদিকে আছে অনেকটা গ্রামে, ওইখান থেকে একটা বহুদিন আগে ছোটবেলায় আমাদের একটা লোক আসতো কাজ করতে, আমার এটা মনে আছে, কিন্তু ওই জায়গা থেকে আমি সাধারণত লোককে আসতে দেখি না আমাদের এলাকায়।
ওইখানে একটা পার্সেল তোমাকে ডেলিভারি করতে হবে। বলতে জায়গাটা শুনেই তো আমার বিরক্ত লেগে গেছে, কারণ প্রচণ্ড ইন্টেরিয়ারে এবং আমি একটা চিনিও না। তা বললো যে কালকে দিলে হবে না। না 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 না, রেটিং লাগবে। তা ও বলছি আমি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমি যদি ডেলিভারি না দিই তাহলে আমার হয়তো চাকরিটার ক্ষেত্রে খুব বাজে একটা প্রভাব পড়বে, আর চাকরিটা আমার খুবই দরকার, চাকরিটা টিকিয়ে রাখা। তা আমি বাধ্য হয়ে পার্সেলটা নিয়ে যখন রওনা হচ্ছি, আস্তে আস্তে রাস্তায় কিন্তু মেঘ দেখছি আকাশে জমছে, কারণ মাসটা ছিল বৈশাখ মাস এবং কিছুদিন আগে পর্যন্ত কালবৈশাখী নিয়মিত হতো। তো সন্ধেবেলায় বেশ একটা মেঘ জমছে এবং ঝড় ঝড় ব্যাপার, রীতিমতো ভয় লাগছে যে এই রাস্তাটা চিনি না, জানি না কখন বাড়ি ফিরবো, খিদেও পেয়েছি, সারাদিন বৈশাখের গরমে পার্সেল দিয়েছি, এই পার্সেলটাকে আজকে না এলেই হতো না, এমনই কপাল। ঠিক বাড়ি ফেরার মুহূর্তে আমাদের জুটলো। তো এই বিরক্তি নিয়ে আর কি, বিরক্তি নিয়ে, চরম বিরক্তি নিয়ে আমি এগোতে এগোতে দেখছি যে কিছু দূর, অনেক দূর যাওয়ার পর যখন বাড়িটা খোঁজ করবো, দেখছি একটা জায়গায় ভিড় হয়ে আছে রাস্তায়। তো ভিড় হয়ে আছে না, একটা জায়গায় কি একটা পড়ে আছে। তো আমি তখন হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে একটা, তার আগে দেখলাম একটা গাড়ি চরম ধাক্কা দিয়ে একটা কি হলো, আর একটা আর্তনাদ, গাড়ির চাকার একটা কিরকম ক্যাচ ক্যাচ কেটা আওয়াজ একটা কিরকম করে চলে গেল। দেখলাম একটা মেয়ে এরকম পড়ে গেল ধাক্কা, এবং মেয়েটা, আমি আমার মানে পুলিশ কেস কি, জেরা কি, বাড়ি ফেরা কি, পার্সেল সব ভুলে আমি গাড়ি থামিয়ে আমি দেখলাম যে মেয়েটা একদম মৃত, মানে মেয়েটার কিছু নেই, থেঁতলে গেছে পুরো, একদম পুরো শরীর থেঁতলে গেছে, শুধু মুখটা আস্ত আছে। এটা ট্রাক না কিসে ধাক্কা মেরে মানে চলে গেল তাকে। তো এতই থেঁতলে গেছে যে আমি শিওর হয়ে গেলাম যে সে আর বেঁচে নেই। আমি আর ওদিকে না তাকিয়ে, আমার তো মাথা ঘুরতে শুরু করলো ওরকম দেখি, আমি পুরো কোনো রকমে রাম রাম বলে আর কি ওই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ ভয়েসটা ধীরে আসছে এই কারণে, কারণ একটু আগে একটা অফিসে গেছিলাম, প্রচণ্ড ঝুট ঝামেলা করে এসেছি আর কি। আমার শরীরটাও ভালো নেই এবং আমার ইচ্ছেও করছিল না লাইভ করতে, কিন্তু যেহেতু আগে থেকে বলা আছে লাইভে আসবো। হ্যালো গীতাদি, হ্যালো সুকল্যাণ। সেই কারণে নন্দিতা, আমার মানে আমি 7-10 মিনিট দেরি হয়ে গেছে, যেটা আমার কোনোদিনও হয় না। আমি কোনো রকমে লাইভটা করতে এসেছি, তো সেই কারণে তোমার আমি আর না থাকি, আমি পার্সেলটা দিতে গেলাম এবং রীতিমতো একটা পানের দোকানে জিজ্ঞেস করলাম যে এই যে ঠিকানাটা, এটা জানেন কোথাকার? তখন ছেলে লোকটা না আমার দিকে কেমন অবাক হয়ে তাকালো, দিয়ে বিড়বিড় করে কি সব বলতে লাগলো। তখন আমি বললাম যে আরে বলুন না, আমাদের এই দেখুন না, এই ঝিপঝিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাড়ি যাব, আপনারা যদি ঠিক মতন ঠিকানাটার সাহায্য না করেন সামনের লোক হয়ে, তো ফোন করছি ফোন ধরছে না, আপনি যদি ঠিক মতন সাহায্য না করেন তাহলে তো আপনারা সাহায্য না করলে তো আমরা পার্সেলওয়ালারা বাড়ি যেতেই পারবো না, ডেলিভারি বয়রা। তখন মেয়ের লোকটা পান খেতে খেতে বলেছে, মানে পানালাও পান খাচ্ছে, তো ওইদিকে যান, ওইদিকে গিয়ে ওইদিকে একটু বাঁ দিকে যাবেন, যেখানে তো সাদা একটা পুরোনো বাড়ি, ওইটা হচ্ছে ওদের বাড়ি। তো মেয়েটার নাম বোধহয় বিথিকা না কি একটা নাম ছিল, তো বিথিকা সেন। তো বিথিকা সেন, ঠিক আছে, এটা লোকটা বিথিকা সেন বলাতে তখন বলেছে ঠিক আছে। ও লোকটা গিয়ে তখন দেখছে যে হ্যাঁ এরকম পুরোনো একটা সাদা রঙের বাড়ি, বাড়িটা। ও বারবার করে ফোন করছে, তখন ফোনটা দেখছে বন্ধ, মানে ফোনটা ধরছে না, লাগছে না ফোনের নাম্বারটা। তখন ও দরজার কাছে কলিং বেল টিপতে গেছে, কলিং বেল ফলিং কিচ্ছু নেই, পুরোনো একটা বেশ বড় বাড়ি। তো দরজায় হাত দিতে দরজাটা খুলে গেছে। তো ওটা অবাক হয়েছে যে নতুন একটা বাড়ি, দরজা খুলে গেল ক্যাঁচ করে। তখন বাড়িতে কেউ আছেন, বাইরে থেকে চিৎকার করে ডেকেছে। তখন একটা মহিলা কণ্ঠ যেন উপর থেকে বলছে, হ্যাঁ আপনি পার্সেল নিয়ে আসছেন, তো আপনি পাশে রেখে চলে যান, দেখুন টাকাটা টেবিলের উপর রাখা আছে, নিয়ে যান, এরকম একটা কিছু বলেছে। তখন ও পার্সেলটা রেখে ও টাকাটা নিয়ে টাকাটা গুনছে, আর বারবার ওই অ্যাক্সিডেন্ট, যে মেয়েটাকে দেখেছে যে অ্যাক্সিডেন্ট হয়ে মেয়েটা মরে পড়ে গেল রাস্তায়, সেই মেয়েটার মুখটাই বারবার মনে পড়ছে, কারণ ওর বাড়িতেও একটা এরকম ওই বয়সী বোন আছে। ও বারবার সেই মেয়েটা দেখতে বেশ সুন্দর, যে মেয়েটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, বললাম না ট্রাকে ধাক্কা মেরেছে, তার আগে ও দেখে এসছে। তো ওর বারবার ওই চেহারাটাই বারবার মনে পড়ছে যে ওই মেয়েটাকে দেখলাম, আচ্ছা মেয়েটা কি সত্যি মরে গেছিলাম? তাই তো দেখলাম থেতলে গেছে গোটা শরীর, তাই তো আমি এখনো রিস্ক নিলাম না। তো কিন্তু
তার মধ্যেও কি প্রাণ থাকতে পারে, এই ভাবতে ভাবতে টাকা গুনতে গুনতে ও ভুলে গেছে রেটিং নিতে। তারপরে বেরিয়ে যখন বাইকটা উঠতে গেছে, বাইক উঠতে গিয়ে মনে হচ্ছে আরে একবার জিজ্ঞেস করি তো, ফিরে রেটিংটা দিদি রেটিংটা দিয়ে দিন, তা নাহলে আবার ম্যানেজার বাবু বলবে রেটিং 5 স্টার দিয়েন। এই আর বলতে গিয়ে পিছিয়ে ফিরে তাকিয়েছে, দেখছে ছাদের দিকে এই দোতলার দিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবং তখন তো সন্ধে নেমে এসছে, এবং আমি আগে থেকেই বলছিলাম ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া, যত না সন্ধে তার থেকেও বেশি সন্ধে লাগছে। কিন্তু অদ্ভুতভাবে ওই সন্ধ্যের আলোতেও মেয়েটার চেহারা কিন্তু লোকটার খুব চেনা লাগলো, এবং মানে যে কুরিয়ার যে বয়, এবং অদ্ভুতভাবে মেয়েটা যেন তাকিয়ে আছে ওর দিকে। তো ও না ওই তাকানো দেখে ওর একটা এমন কিছু ভয় লাগলো, ও না ঘরে বাড়িতে ঢুকতে পারলো না, যে রেটিং দিন বলে আরেকবার ঢুকবো না, ও তো দাঁড়িয়ে আছে শুনতেই পাচ্ছে। যাই হোক, ও একবার তাকিয়ে অদ্ভুতভাবে পিছিয়ে ফিরে একবার তাকিয়ে ও বাইকে করে তখন আবার ফিরছে। এবার আমাকে বাড়ি ফিরতেই হবে, কারণ বৃষ্টিটা তোর বাড়ছে। ওই বৃষ্টির তোর বাড়ছে বেশ মোটা মোটা ফোঁটা, এবং তার সঙ্গে রীতিমতন ঝোড়ো হাওয়া, এবং একটা কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে এরকম একটা মাটির সঙ্গে যে একটা জলের সংস্পর্শে এসে যে একটা সোনা মাটির গন্ধ সেটা হচ্ছে, এবং তার সঙ্গে একটা ধুলো ঝড় হচ্ছে, যেটা কিনা যারা বাইক চালায় তাদের পক্ষে খুব মুশকিল, চোখে ধুলো ফুলো পড়ে, তাও হেলমেট থাকে। তো ওই অবস্থায় চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক করছে, করতে করতে ওর কিন্তু হঠাৎ করে দেখছে যে জায়গাটায় ওই মেয়েটার কে সেই অ্যাক্সিডেন্ট দেখেছিল, সেই জায়গাটা দেখে তো তাকিয়ে কি হচ্ছে, তো দেখছে যে ওই জায়গাটায় অনেক ভিড়। তখন ওর না এবার কি কারণে মনে হচ্ছে না এবার তো আমার কোনো তাড়া নেই, শুধু বাড়ি ফেরা, এবার তো কোনো পার্সেল দেওয়া নেই। এবার জিনিসটা দেখি তো সত্যি মেয়েটা বেঁচে আছে না মরে গেছে, মেয়েটা মরে গেছেই তো মনে হলো। এইবার ও যেটা দেখলো, যেটা দেখার পর, না সুস্মিতা ভালো নেই গো, আমি মানে 7-8টা কাজে একদম ফেঁসে আছি বলতে পারো, আমার গলা পর্যন্ত বসে আছে। তো ও যেখানে দাঁড়িয়ে যেটা দেখলো, সেটা দেখার পর ও দীর্ঘদিন ধরে ও ভেবেছিল যে আমি এই কাজটা ছেড়ে দেবো, আমি আর পার্সেল ডেলিভারি কাজ নেব না। তার একটাই কারণ, ও ওই মেয়েটাকে যাকে পার্সেল ডেলিভারি করতে গেছিল, সেই মেয়েটার চেহারা চেনা লাগার একটাই কারণ যাকে ও রাস্তায় যেতে গিয়ে দেখেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই মেয়েটাই ছিল ওই মেয়েটা। অর্থাৎ সেই মেয়েটা বাড়িতেই ও পার্সেল দিতে গেছিল, যার একটু আগে অ্যাক্সিডেন্ট ডেথ হয়েছে। এবং যখন ও ফিরছে, এরকম একটা অচেনা চেহারা তো আমাদের অত মনে থাকে না, এবং আমরা বিশ্বাসও করতে পারি না যে সেই মেয়েটাই বারান্দায় দাঁড়িয়ে পার্সেল দেওয়ার পর তার বাড়িতে সে ওপর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসছে যে পার্সেলটা রেখে যান, টাকা দেখুন রাখা আছে। তারপরে বেরিয়ে একটা বারান্দায় অস্পষ্ট চেহারা, সেই চেহারাটা আর ওই রাস্তায় পড়ে থাকা মেয়েটা এক, সেটা আমরা বিশ্বাসও করতে পারি না। কারণ সবসময় আমাদের মেমোরি না, মানে বাড়ি ফেরার তাড়া ছিল, সবসময় আমাদের মেমোরি অত ক্যাচ করতে পারে না। কিন্তু ইমেজ তখনই ক্যাচ করতে পারে যখন আমরা বারবার সেটাকে ঘুরে ফিরে দেখি, মনে করার মতো করে মনে রাখি, মনে রাখতে হবে বলে মনে রাখি, এবং বারবার সেটা চোখে এলে তখন মানুষের সেটা মনে পড়ে যায়। এবং দ্বিতীয়বার যখন ও ফেরার সময় রাস্তায় দেখলো যে মেয়েটা অ্যাক্সিডেন্টে পড়ে আছে এবং মৃতদেহ পুলিশ এসে দাঁড়িয়ে আছে, সবাইকে সরিয়ে দিচ্ছে, তখন দেখলো ওই মেয়েটি, সেই মেয়েটি যাকে ও পার্সেল দিয়ে এলো। এইটা দেখার পর ওর ওখানেও ফেন্ট হয়ে যায়, এবং ওকে রীতিমতো, অনেকে মনে করে যে ওকে অ্যাক্সিডেন্টে দেখার পর ওকে ওই বিভৎস দেখার পর ওরকম হয়েছে, কারণ তখন দেহটা তুলছে, কেউ না কেউ খবর দিয়েছে নিশ্চয়ই, ফাঁকা রাস্তা তো, অনেক পরে খবর যায়, রাস্তাটা বেশ ফাঁকা গ্রামের দিকে, সবাই চোখে মুখে তখন ওরও জল দেয়, কিন্তু ও বারবার বলে আমি এরকম করে ও ও ও ও এরকম করতে থাকে। কী হয়েছে অনেকে বুঝতে পারে না, তারপরে জানতে পারে যখন ও সুস্থ হয়, তখন ও জানতে পারে যে ও একটা ডেলিভারি বয়, এবং ও পার্সেল দিয়ে এসছে একটা বাড়িতে, যে বাড়িতে মেয়েটাই কিন্তু পার্সেল, ওর মেয়েটার বাড়িতেই পার্সেল দিয়ে এসছে। এবং যখন ও নামটা বলে যে বিথিকা সেন, নাকি একটা নাম বললাম, বিথিকা সেন, তখন বলে যে হ্যাঁ এই মেয়েটার নাম বিথিকা সেন। এবং এই মেয়েটা, ও অনেক পরে চিন্তা করে দেখেছে এই রহস্যর সমাধান ও কোনোদিনই করতে পারেনি, এবং এইটা নিয়ে কেউ বিশ্বাসও করেনি ওকে। কিন্তু আজ অবধি ওর কাছে এটা জিজ্ঞাসা ছিল যে ও কাকে পার্সেলটা দিয়ে এলো। ও তো হাতে হাতে দেয়নি, দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল মেয়েটা, এবং টাকাটা রেডি করে রাখা ছিল। তর্কের খাতিরে ধরেই নেওয়া গেল যে পার্সেল আসবে, আমরা পার্সেল আসবে জানলে টাকাটা আগে রেডি করে রাখি, কারণ ক্যাশ অন ডেলিভারি থাকলে আমরা জানি যে এই টাকাটা লাগবে। কিন্তু
ওই মেয়েটা তাহলে কি? ও আবার খোঁজও নিয়েছিল যে মেয়েটার কোনো টুইন সিস্টার আছে কিনা, দেখেছিল, খোঁজ নিয়েছিল, কারণ ওর এতটাই জিনিসটা অদ্ভুত লেগেছিল। এবং মেয়েটার লোকটার বউ বলেছিল তুমি এই ব্যাপারে এত খোঁজ নিও না, কারণ সেটা কিন্তু যেহেতু এটা অপমৃত্যু, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ, তুমি এত খোঁজ নিলে কিন্তু পুলিশের সন্দেহ তোমার দিকে যাবে। কিন্তু লোকটা না কৌতূহল সামলাতে পারেনি এবং রীতিমতো খোঁজ খবর লোকটা নিয়েছিল, যে লোকটা মেয়েটার কোনো বোনই নেই। মেয়েটার অল্প বয়সেই স্কুল লাইফ কাটতে না কাটতে, মানে 12 পাস করতে না করতেই বাবা মা মারা যায়। কোনো একটা কারণে মেয়েটা এতটাই অভাব গ্রস্ত হয়ে পড়ে এবং ওর বাবার অনেক ঋণ ছিল। বাবা খুব মানে মদ মাতাল টাইপের লোক, বলে না, চারিদিকে ঋণ করে যাওয়া। এবং সেই মেটাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওকে দেহ ব্যবসায় আসতে হয়। এবং ও যেহেতু পেটে 12 পর্যন্ত বিদ্যা ছিল, মেয়েটার মধ্যে অনেক গুণও ছিল, মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, মেয়েটার ইচ্ছেও ছিল অনেক দূর পড়ার, এগুলো সব জানতে পারে। কিন্তু এই পথ বেছে নেওয়াতে গ্রামের কোনো লোকই ওকে উঁচু চোখে দেখতো না এবং ওকে সবাই নিচু নজরেই দেখতো। কিন্তু ওর কিছু করার ছিল না সেসব লোনগুলো শোধ করার জন্য, যে বাবা যে ঋণগুলো করে গেছিলো, কারণ তারা ভীষণভাবে ওকে বিরক্ত করতো, ভীষণভাবে তারাই ওকে প্রথম এই পথে আর কি নিয়ে এসেছিল, মানে আমার সঙ্গে তুমি থাকো, তার বিনিময়ে এতগুলো টাকা শোধ হবে, এরকম একটা ব্যাপার। তো এই হাত ঘুরতে ঘুরতে আজকে মেয়েটার এই পরিচয়। মেয়েটা যে একবারে প্রফেশনালি রাস্তায় দাঁড়িয়ে বিজনেস করতো তা নয়, কিন্তু হ্যাঁ, যখন একবার এই পথে বহুদিন নেমে পড়ছে তখন তার সঙ্গে তার কোনো ভালো কাজ কেউ দেবে না তাকে। আর বেশ কিছু বছর আগে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো সংস্থাও তেমন ওই গ্রামের দিকে এখনো কেউ এগিয়ে যায় না। এই পথে নেমেছে জানলে মানুষ তাকে একটু আলাদা চোখেই দেখে, তাকে কোনো নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন করে না, বা তাকে কোনো ভালো পথে ফিরিয়ে আনার জন্য ভালো কাজ দেয়। আমরা মুখে বড় বড় লেকচার দিই যে এই নোংরা মেয়ে, বাজে মেয়ে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে কে কোন পরিস্থিতিতে কোন পথ বেছে নেয় সেটাকে আমরা নিজেদেরকে ওই জায়গায় প্লেস করলে বুঝতে পারি, সেটা আমরা করি না। দ্বিতীয় কথা, আমরা কখনো তাকে ভালো পথে রোজগার করার সুযোগের হয়তো সুযোগ করে দিই না, কাজই দিই না, তাকে কাজ না দিই, বড় বড় লেকচার দিই। তাই মেয়েটা বাধ্য হয়েছিল এই পেশাটা, যেটা সে একসময় বাধ্য হয়ে সেসব লোকেদের সঙ্গে বেড শেয়ার করে টাকা শোধ করেছিল, সেটাকে পরবর্তীকালে পেশা হিসেবে নিতে। কিন্তু এইসব লোকেদের অনেক রকম সিক্রেট থাকে, যে সিক্রেটগুলো ব্ল্যাক সিক্রেট, যেগুলো অনেক সময় হয়তো মানুষ জেনে যায়, যেগুলো জানলে হয়তো বিপজ্জনক, এবং তাদেরই মধ্যে কেউ হয়তো ওকে মেরে ফেলে। কারণ ট্রাক হয়তো চাপা দিয়েছিল, হয়তো ইচ্ছা করে চাপাতে, কারণ ওইভাবে চাপা মানে হতেও পারে, না হতেও পারে। কারণ এই কেসটা শেষ পর্যন্ত কি হয়েছিল, এটা একদমই ট্রাকটা অনিচ্ছাকৃতভাবে মেরে চলে গেছিল না কেউ এটা খুন ছিল, সেটা কিন্তু ওই লোকটা জানে না। শুধু লোকটা এটা জানে, সেদিন যাকে সে পার্সেলটা দিয়ে এসেছিল সেটা কিন্তু কোনো রকম স্বাভাবিক মহিলা ছিল না, সেটা ছিল অশরীরই কোনো, কারণ তার কোনো টুইন সিস্টারও ছিল না। এবং সে যেহেতু দেহ ব্যবসার কাজে নিজেকে নিযুক্ত করতে বাধ্য হয়েছিল, তাই তার বাড়িতে কোনো দ্বিতীয় মহিলাকেও কখনো পাওয়া যেত না। আর ওই মেয়েটার চেহারা ওই বারান্দায় দাঁড়িয়ে মহিলার চেহারার সঙ্গে একই মিলে গেছিলো, এবং তাই জন্যই সে ওই লোকটার শরীর অস্থির সেদিন হয়ে গেছিলো, লোকটার মাথায় জল দিতে হয়েছিল, লোকটাকে জল খাওয়াতে হয়েছিল। তাই এরপরে বহুদিন লোকটা ভেবেছে যে পার্সেল দেওয়ার কাজ আর করবে না, কারণ এরকম অভিজ্ঞতা যদি আর হয়, কারণ আমাদের ডেলিভারি বয়রা বাধ্য যে যে ঠিকানায় দিয়েছে সেই ঠিকানায় যেতে, এবং মেয়েটা সকাল থেকেই জানতো হয়তো পার্সেলটা আসবে, সেই কারণে হয়তো টাকাটা রেডি করে রেখে দিয়েছিল। তো যাই হোক, এই একটা অভিজ্ঞতা ওকে আজও সন্ধেবেলায় কোনো পার্সেল ডেলিভারি কাজে অজানা জায়গায় যেতে ওর 2-3 বার চিন্তা করতে হয়, বই কি কাজের খাতিরে যেতে হয়, কিন্তু ওর বুক কাঁপে। কেমন লাগলো গল্প, মানে কেমন লাগলো ঘটনাটা, কতটা অস্বাভাবিক লাগলো সেটা আমাকে জানাও। হ্যালো ঈশানী, দুঃখজনক ঘটনা তো বটেই। আচ্ছা, আমার গলা একটু হলেও তো শোনা যাচ্ছে নাকি? মানে আমি এর থেকে না আজকে আর কথা বলতে, মানে এর থেকে আমি জোরে পারছি না বলতে, মানে আমার এত কষ্ট হচ্ছে, আমার রীতিমতো গলায় পেন হচ্ছে, রীতিমতো পেন হচ্ছে আমার গলায়। কারণ আমার রাগ হলে না আমি মানুষটা পুরো বদলে যাই। আমি যে মানুষ হয়তো চরম মানে একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, এই ধরনের কথাও কবিতাও বলতে পারি, গান করতে পারি, এটা নন্দিতা বুঝলো মানেটা। মানে আমরা বিভিন্ন রকম কোড ল্যাঙ্গুয়েজে কথা বলি, এত মানে তাতে এত রকম মাল মশলা থাকে যে কি বলবো।
কিন্তু সেই মানুষটা আমি যখন রেগে যাই, খুব রেয়ারলি রাগি, তখন আমার জ্ঞান থাকে না, এবং আমার গলা না একদম পারমিট করে না, কারণ আমার না গলাটা ঠিক মানে ঝগড়া করার উপযুক্ত নয়। আর দীর্ঘদিন ধরে ঝগড়া না করতে করতে, চিৎকার না করতে করতে, ছোটোবেলা থেকেই আমি খুব এই দিক থেকে খুব শান্ত ছিলাম। আমার খেলনা ছেলেরা খেলেছে, ভাঙতাম না, চেতাতাম না, ঝগড়া করতাম না, একটু ঘ্যানো ঘ্যানো করে জেদ করে কাঁদতাম। আমি চেঁচাই আমার স্বভাবের বিরুদ্ধে গিয়ে, কিন্তু কিছু জায়গায় না চেঁচালে হয় না, সেটা আমার শরীর নেয় না। আচ্ছা, শোনা যাচ্ছে। এবার আরেকটা গল্প করি, কারণ আমি যেহেতু মেশিনের মতন আজকে বলছি, সেহেতু বুঝতেই পারছো আজকে আমার চেহারা দেখে। জানি না আমাকে কতটা বিভৎস লাগছে। হ্যালো গীতাদি, খুব খারাপ লাগছে আমাকে দেখতে নিশ্চয়ই, কারণ আজকে আমি একেবারেই তৈরি না হয়ে বসেছি, এবং 10 মিনিট লেটও হয়ে গেল। বলে দিই, হ্যাঁ, যতক্ষণটা নেটটা ভালো আছে। আমার দিদি যখন বম্বেতে যায়, তখন দিদি যখন মুম্বাই যায়, তখন দিদি রেন্টে কতগুলো ফ্ল্যাট নেওয়ার জন্য খোঁজ করছিল, এবং সেই সময় দিদির একটা বন্ধু ছিল সাউথ ইন্ডিয়ান, ডাক্তার রেড্ডি না, হ্যাঁ ডক্টর রেড্ডির একটা ফ্ল্যাট ছিল। তো ডক্টর রেড্ডির ফ্ল্যাট দিদিকে বলেছিল যে তুমি তো আঙ্কেলের সঙ্গে থাকবে, মানে দিদির বাবার সঙ্গে থাকবে, তো তুমি আমার ফ্ল্যাটটা তো ব্যবহার হয় না, আমি আমার মিসেসকে নিয়ে সাউথেই বেশি সময় থাকি, বাইরে থাকি, হ্যাঁ বেশি সময় থাকি, তো সেই কারণে আরে পা পা গুতাচ্ছে তোমার গোল্ডি। আপনাদের গোল্ডি শুয়ে আছে, দেখো গোল্ডি শুয়ে আছে, দেখো গোল্ডি শুয়ে আছে এতক্ষণ পর। দেখো মাই ঝগড়া করে, দেখো মায়ের মুখটা দেখায়, এই দেখো ঝগড়া করে ক্লান্ত, দেখেছে কি দেখাচ্ছি। আসলে পৃথিবীটা যদি চার পেয়েদের মতো সরল হতো না, তাহলে এত ঝামেলা, এত যুদ্ধ, এত অহিংসা এগুলো হতো না। পৃথিবীটা এত সুন্দর নয়। পৃথিবীটা আমরা মানুষেরা সব থেকে দূষিত করেছি। মানুষ না থাকলে পৃথিবীটা অন্যরকম হতো। মানুষদের জন্য পৃথিবীটা এত বাজে। হ্যাঁ একদম, আমিও এটা এই তুমি আমার মনের কথাটাই বলেছো। আমি যখন বলছি যে আমি এরকম নই, তখন সেটাই বলছি যে সেটা আমি মাথায় আমার ওই লুকটাই চিন্তা করছিল। দেখো কি হয়েছে মা, কি হয়েছে মা, আমি একটু গল্প বলছি, হ্যান্ডচুক করে দাও, হ্যাঁ এই তো গল্প বলছি। ব্যাগের উপর শুয়ে কয়ে, টাকার ব্যাগ, আমি গেছিলাম বলে আমার ব্যাগটাকে আগলে ধরে শুয়ে আছে, যেন আমার ব্যাগ থেকে কেউ বার করতে না পারে। এবং এত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে 3 দিন আগে। আমার ছেলেটাকে আমি রেখে গেছিলাম 2 দিন আগে, ওর নিজে চার্জারটা নিতে গেছে, ও মনে করেছে আমার ব্যাগ থেকে কিছু নিতে গেছে, ওকে কামড়ে দিয়েছে ছোটটাকে। মানে অতিরিক্ত প্রোটেক্টিভ হয় এরা, তো সেই কারণে। যাই হোক, যেটা বলছিলাম যে কালকে দিদি যখন বম্বে থাকতো, তখন দিদি একটা রেন্টে ফ্ল্যাট নেওয়ার জন্য, তখন ডাক্তার রেড্ডি বলে যে তুমি আমার ফ্ল্যাটটা নাও, তুমি তো আঙ্কেলের সঙ্গে থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার ফ্ল্যাটে কেউ বিরক্ত করবো না আমরা, যখন আমরা মিসেসকে নিয়ে আসবো, আমার মিসেসও তো তোমার বন্ধু। তখন দিদি বলে না, কাউরির না অ্যাডভান্টেজ নেওয়াটা ঠিক না, তাহলে তুমি রেন্ট নাও। বলে না, রেন্ট আমি নিতে পারবো না। তো যাই হোক, মেসমশাই কে তখন ডাক্তার রেড্ডি একটা গল্প বলেছিল, দেখুন আপনারা এই সময় বাজেট ফ্রেন্ডলি আপনারা একটা ইয়ে করতে চাইছেন, বাজেট ফ্রেন্ডলি আপনারা একটা জায়গায় আপনারা ফ্ল্যাট নিতে চাইছেন, কিন্তু জানেন তো অনেক সময় অল্প বাজেটের ফ্ল্যাট নিয়ে মানুষ অনেক ঝামেলায় পড়ে যায়। কিরকম ঝামেলায় পড়ে যায় না, তোমাকে গল্পটা করছি, কিরকম ঝামেলায় পড়ে যায় সেই গল্পটা বলতে গিয়ে ডাক্তার রেড্ডি একটা খুব দুঃখজনক ঘটনা বলেছিল। সেটা হচ্ছে একটা মেয়ে মুম্বাই আসে। মুম্বাই সবাই ব্যস্ত, কেউ রাতে ঘুমায় না, সবাই শুধু ছোটে। কিসের পিছনে ছোটে? ফেমের পিছনে। হ্যাঁ, ফেমের পিছনে ছোটে সবাই। তো সেখানে সেই ও অল্প রেন্টে ফ্ল্যাট খুঁজছিল আমার দিদির মতন, কিন্তু ওর জীবনে যা ঘটেছিল সেইটা যেন না ঘটে আমার দিদির জীবনে, সেইটা বারবার ডাক্তার রেড্ডি আমার দিদিকে বলেছিল, তুমি আমার ফ্ল্যাটে থেকো না, আমার ফ্ল্যাটে তোমার থাকা দরকার নেই আঙ্কেলকে নিয়ে, ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি রেন্ট দেবে তুমি রেন্ট দিও,
তোমার বৌদিকে পাঠিয়ে দিও, মানে ওরা ভাবিকে পাঠিয়ে দিতে তাই বলেছিল। কিন্তু তুমি অন্য কোনো ফ্ল্যাটে অল্প রেন্টে যেও না, বেশি রেন্টে যাও ঠিক আছে, কিন্তু অল্প রেন্টে যারা যায় তাদের কি পরিণতি হয় জানো? কেন লোকে অল্প রেন্টে অনেকে ফ্ল্যাট দেয়, অনেক রকম অভিশপ্ত ফ্ল্যাট থাকে। তাহলে অভিশপ্ত ফ্ল্যাট বলছে হ্যাঁ, একটা মেয়ে বম্বেতে এসেছিল, এরকমই তো আমার মতন স্ট্রাগলার ছিল, তখন স্ট্রাগল পিরিয়ড চলছে, সে অল্প রেন্টে একটা বাড়ি পেয়ে যায় এবং সবাইকে বলে যে আমাকে একটা খুঁজে দাও খুঁজে দাও, এবং সে একটা ওই যার কাছে গেছিল, যে লোকটার কাছে গেছিল দালাল টাইপের, সেই একটা ওকে বাড়ি দেয়, বাড়ির ছবি দেয়, এই একটা ছবি দেয় অনেকগুলো। ও তখন টেনে বলে যে এই বাড়িটা আমার খুব পছন্দ এবং বাড়িটার নিচে একটা নাম্বারও আছে। তখন ওই লোকটা বলে যে এই বাড়িটা বাদ দাও, তুমি অন্য ফ্ল্যাট দেখো। তখন ও দেখে সবগুলোই কিন্তু সেই যুগে 10,000-এর উপরে রেন্ট, আর এই বাড়িটাতেই লেখা আছে একমাত্র, এবং দোতলা বাড়ি মতন, ফ্ল্যাট টাইপেরও না, একটা বাগানের মধ্যে যেন বাড়িটা, এরকম ছবি আছে, লেখা আছে 5,000 মতন। তো মেয়েটার মনে হয় 5,000 মুম্বাই ভাড়া, মানে এটা জাস্ট অকল্পনীয়, ভাবা যায় না। আমি যদিও বলছি বহু বছর আগেকার কথা। তো ও সেই সময় যখন এবং ওকে ও লোকটাকে খুব জোরাজোরি করে যে আপনি আমাকে ওই ভদ্রলোকের নাম্বার তো লেখা আছে, আমি নাম্বারটা আমাকে দিন, আমি ফোন করব, আমি যাব। তখন ওই লোকটার আর কি নাম্বারটা দিয়ে দিয়েছে, ও ফোন করে এবং প্রথমবার ফোন ধরে না, দ্বিতীয়বার ফোন করে, ভদ্রলোক ফোন ধরে এবং বলে যে হ্যাঁ বলুন। তা বলে আপনার এরকম দেখলাম, উনি ওনার কাছে গিয়ে বাড়ি ভাড়ার ব্যাপারে আপনার বাড়ির ছবি দেখলাম, আপনি বাড়ি ভাড়া দেবেন। তো কিছুক্ষণ ওই পার্ট থেকে যেন কোনো শব্দ আসে না, নিঃশব্দ একটা চুপচাপ থাকে। তারপরে কিছুক্ষণ পরে গলা খেকানি দিয়ে ভদ্রলোক একটু গম্ভীর গলায় বলে ওঠে হ্যাঁ বাড়ি ভাড়া দেবো, আপনারা কজন থাকবেন? তা বলে আমি একা থাকবো। একা থাকবো শুনে আরটু ঘাবড়ে যায়। তা বলে যে হ্যাঁ আমি দেখা করতে চাই আপনার সঙ্গে, আপনি কি সত্যি 5,000 টাকায় ভাড়া দেবেন? তখন ভদ্রলোক বুঝতে পারে যে মেয়েটা কিন্তু খুব নিডি, সেই কারণেই ওরকম টাকাটাকে নিয়ে মেনশন করছে, কারণ 5,000 টাকায় ও বিশ্বাসই করতে পারছে না যে এত ইকোনমিক্যাল, মানে একটা ওদের হচ্ছে, একটা ফ্ল্যাট রেন্টে পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা ওর কাছে খুব অ্যাট্রাক্ট করে এবং মেয়েটা ওই জন্য বারবার ভদ্রলোককে বলে বলুন না আমি কালকে আপনার সঙ্গে দেখা করবো। তাহলে হ্যাঁ তুমি চলে এসো তাহলে। দিয়ে ওর দেওয়া ঠিকানা মতো চলে যায় এবং ও বাড়িটা দেখে, বাড়িটা খুব ভালো লাগে। তা বলে যে এই দোতলা এবং একতলায় এটারে, মানে না একতলায় কোনো রকম তুমি না, দোতলায় একটা ঘর আছে, একটা বাথ আছে, রান্না জায়গা আছে, একটা কি দুটো হয়তো একটা ঘর আছে, স্টাডি রুম মতন, সামনে বারান্দা আছে, তা বলে যথেষ্ট। তো ভদ্রলোক যাই হোক ওর সঙ্গে কোনো রকম চুক্তিপত্র, কোনো রকম মানে এগ্রিমেন্ট পেপারে সই টই কিছু না করেই রাজি হয়ে যায়। বলে কবে থেকে তুমি নিতে রাজি? বলে আমি কাল হলে, আজ হলে কাল করবো না। রাজি মানে আমি তো বেঁচে যাই। তখন বলে ঠিক আছে, এই যে কার লাইফ চলে আসছে বাবা। তো যাই হোক মেয়েটা হাতে চাবি পেয়ে যায় তার পরের দিনই এবং মালপত্র নিয়ে যথাসময় চলে আসে। ডাক্তার রেড্ডির কথায় মেয়েটা প্রথম যখন সকালবেলায় কাজে বেরিয়ে যেত, কাজে বেরোনোর তাড়ায় ও কিন্তু দেখতই না যে একতলার বিল্ডিংয়ে কি হচ্ছে বা কে আছে বা কি না আছে, কিন্তু রাত্রিবেলা যখন ক্লান্ত হয়ে ফিরত তখন প্রায়শই ওর ওই রাত্রিবেলায় যেই মাত্র রেস্ট নিতে যেত, কারণ সকালে উঠতে হতো, সকালে উঠে নিজে একা হাতে রান্না করে সমস্ত কিছু সামলে যেতে হতো। আমি যে একটা সংসারী মানুষ, আজকে আমি যেখানে পড়ে আছি কলকাতায়, আজকে আমাকে একা রান্না করে বাসন মেজে কাজ করতে হচ্ছে, আমি কিন্তু হিমশিম খাচ্ছি। এ দেখো আমার ঘরের অবস্থা, আমাকে ওয়াশিং মেশিন একটু পরে কাচতে হবে। দেখো চাদর পরে আছে, দেখেছো কতগুলো জামা কাপড় পরে আছে, দেখেছো? মানে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো আমাকে ওয়াশিং মেশিন থেকে বার করে মেলতে হবে, যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করতে হবে, এগুলোকে আজকে আবার মেশিন দিতে হবে। তারপরে আমাকে রান্না করে ওদেরকে খাইয়ে বাসন মাজতে হবে, এদেরকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, অনেক কাজ। একা থাকলে অনেক ঝামেলা, মানে দায়িত্ব পড়ে যায়। এটা জাস্ট ছোট নমুনা দেখালাম যে এইরকম আমার ঘরের অবস্থা হয়ে আছে। আমি সত্যি একা পেরে উঠি না, কষ্ট হয়। আগে তো একদমই পারতাম না, আজকাল তাও একটু পারি। তো যাই হোক মেয়েটা রাত্রিবেলায় প্রায় ওদের এই নিচ থেকে একটা খুব হুল্লোড় হাসি, একটা যেন পার্টি চলছে এরকম আওয়াজ, তাতে ওর ঘুমের ডিস্টারবেন্স হয়, প্রচণ্ড হাসি
ঠাট্টা, ইয়ার্কি, চিৎকার, হুল্লোড়, বা মিউজিকের দুম 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 দুম, সে ঝাঙ্কার বিটসের সে এমন একটা আওয়াজ হয়, বক্সের এরকম আওয়াজ, কি গান বাজছে আদৌ বোঝা যাচ্ছে না। ওর ঘুমের ঘরে প্রায় ঘুমটা ভেঙে যায়, মানে ঘুমের ঘোরেতেই যেই যায় ও তখনই মনে হয় নিচ থেকে এগুলো হচ্ছে। আর না হলে কোনোদিনও ভাঙ চুর চেঁচামেচি, একটা মানে ছোট লোকের মতন পরিবেশ লাগে। এবং অদ্ভুত ওরা একটা জিনিস নোটিস করে মেয়েটা, সেটা হচ্ছে নিচে যখন ওই কোনো কারণে ওই মিউজিকের দম 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 আওয়াজ যদি ওর জেগে থাকা অবস্থাতেও হয়, তাহলে টিভিটা যদি চালানো থাকে টিভিটাও কিন্তু কাঁপতে থাকে এবং লাইটগুলো কিন্তু ওইভাবে ব্লিঙ্ক করতে থাকে ওই বিটসের সঙ্গে সঙ্গে, যেটা হওয়াটা কিন্তু কোয়াইট ইম্পসিবল, এটা হয় না সাধারণত, এটা হওয়ার কথাই না। তোমরা কেউ কমেন্টস করছো না, কারণ কমেন্টস করো, আমি কমেন্টস করতে পারো, আমি কমেন্টস করতে করতে লাইভ করতে খুব ভালোবাসি, তোমরা কমেন্টস। হ্যাঁ ক্লান্ত, মানে আজকে আমি ভীষণ ক্লান্ত জানি, ভীষণ ক্লান্ত, মানে ভীষণ ক্লান্ত। তো এবং এই লাইফটা করার পরে আমাকে এক গাদা কাজ করতে হবে, কিন্তু আজকে আমি মেন্টালি খুব ডিপ্রেসড, মানে মেন্টালি আমার জানি না এই বছরটা আমার এত খারাপ যাচ্ছে কেন। আমার এই বছর ঠিক বলবো না, ডিসেম্বরের 25 তারিখের থেকে আমার ঠিক মনে আছে, এই 24-25 তারিখের থেকেই খুব খারাপ যাচ্ছে সময়টা আমার। এত মানে লেন্দি টাইম ধরে আমি খারাপ থাকা নিতে পারছি না। আর কদিন একটু খাবার দাবার হয়েছে, তাই একটু আবার বোধহয় একটু গুলু গুলু হয়েছি। তো যাই হোক, কাল থেকে টোন্ড মিল্ক, কর্নফ্লেক্সটা ফুরিয়ে গেছে, আবার ডায়েটে যেতে হবে, কারণ রোগা হতে হবে পুজোর আগে। অশান্তি, ঝামেলা, প্রবলেম যতই থাক না কেন রোগা হতেই হবে পুজোর আগে। আরও ভালো ভালো ড্রেস যেন ভালোভাবে ফিট করে, মানে ড্রেস পরলেই হলো না, সেটা ফিট করে। এটা যেমন পরে আছে, এটা খুব একদম ঢিলে ঢালা জিনিস একটা, এটা কিন্তু আমার সাইজের থেকে অনেক বড় সাইজ, কারণ এটা একদম খুব রিল্যাক্সড ভাবে বলতে পারছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনছো শোনো। তো মেয়েটার এরকম ডিস্টার্ব হয়, এবং যখন এই নিচের ওই ঢঙ্কার বিটসের ওই ড্রামগুলো দম দম করে আওয়াজ হয় না, টিভিটা এরকম করে ব্লিঙ্ক, টিভিটা কাঁপে, লাইটগুলো ব্লিঙ্ক করে, মেয়েটার কাছে না একটু অদ্ভুত লাগে যে এটার সঙ্গে কী সম্পর্ক। ভাইব্রেশন হলে আমরা জানি যে জানলা অনেক সময় দমদম করে, মানে জানলার একটা দরজা খুললে আরেকটা জানলার পাল্লা এরকম হতে পারে, কিন্তু সেটা নিচের তলায় গান বাজলে কখনো টিভি কাঁপে? এটা কখনো হয়? এটা যেমন হয় না। তারপরে আরেকটা জিনিস হয়, মাঝে মাঝে ওখানে কারেন্ট চলে যায় কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য হলো, ও কারেন্ট চলে গেলে ও হয়তো বারান্দায় এসে একটু দাঁড়ালো, ও তখন দেখে যে দুজন, মানে নিচে হয়তো একটা কাপল থাকে, ওর আন্দাজ মতন, কারণ দুটো গলা পায়, একটা ফিমেল ভয়েস পায়, একটা মেল ভয়েস পায়, যখন ওরা হাসে সেই ভয়েসটাও পায়, একাধিক একটা ভয়েস পায় যে একটা পার্টি চলছে, যখন ঝগড়া করে তখন দুটো ভয়েস পায়, একটা ছেলের একটা মেয়ে, কান্নারও আওয়াজ পায় মেয়েটার। তো বর বউ যেন এসে দাঁড়িয়ে আছে বারান্দায় একদম কোনায় গিয়ে, ও হয়তো কোনো কারণে গরম লাগছে, কারেন্টটা আসার জন্য দাঁড়িয়ে থাকে, কারণ ওখানে কোনো ইনভার্টার ফেসিলিটি ছিল না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও আর মোমটোম, অত একা একটা মেয়ে থাকলে অত গুছিয়ে কেনা হয় না, আর খুব একটা লোডশেডিং হয় না ওখানে। তো যে কদিন এরকম হয়েছে, ও দেখেছে কালো দুটো ছায়া মূর্তি, একটা হাজবেন্ড একটা ওয়াইফ দাঁড়িয়ে আছে পাশাপাশি, খুব ক্লোজ ভাবে গল্প করছে। ওর কিছুক্ষণ দেখে মনে হয়েছে না, এখানে দাঁড়ানো ঠিক না, ওরা থাক বলে ও ভিতরে ঢুকে পড়েছে। এমনও হয়েছে যে ছাদে ধূপ 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 রাত্রিবেলা আওয়াজ, যেন ওই নতুন বিয়ের পর অনেক কাপলের, আমাদের জীবনে সব আদিক্ষেতা ন্যাকামো কোনোদিনই হয়নি, কারণ আমার বর ছিল প্রচণ্ড প্র্যাকটিক্যাল আর আমি ছিলাম প্রচণ্ড ইমোশনাল। আর প্র্যাকটিক্যাল আর ইমোশনাল মানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসটা ধরে নিলাম ইমোশনাল আর মাইনাসটা ধরে নিলাম প্র্যাকটিক্যাল। কেন মাইনাস বলছি, যে ইমোশনের অভাব, যেখানে আমি প্র্যাকটিক্যালটাকে প্লাস বলতে পারতাম, কিন্তু আমি নিজেকে প্লাস বললাম, ওকে মাইনাস বললাম, কারণ ওর প্রভাবটা বেশি খেটেছিল। প্লাসে মাইনাসে যেমন মাইনাস হয় অঙ্ক অনুযায়ী, সেই রকম আমাদের মধ্যে ওই রকম না, ওই ন্যাকামো জিনিসটা কোনোদিনই হয়নি, যে জিনিসটা আমি পছন্দ করি। আমি ন্যাকামোটা একটু পছন্দ করি, বিয়ের পর এই একে অপরের সঙ্গে বেশ ছোঁয়াছুঁয়ি খেলা করবে, ধরতে যাবে, লুকোচুরি খেলা করবে, এই ন্যাকামো করবে, একটু গায়ে পড়বে, এই ব্যাপারগুলো না আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু এইগুলো আমাদের ভাগ্যে জোটেনি। তো যাই হোক, ওরা কিন্তু ওরকম যেন মনে হতো নতুন একটা সদ্য বিবাহিত কাপল, এই দুমদুম করে দৌড়াচ্ছে, তারপরে গায়ের উপর যেন কেউ কাউরি পড়ে একদম হাসলে যেমন একটা হি হি করে একটা হাসির আওয়াজ, সেরকম
মেয়েটার না সব দিক থেকে ভীষণ ইরিটেট লাগে। এবং আর একটা জিনিসও লক্ষ্য করে যে যেখানে এত বেশ নতুন বাড়ি তো মনে হয়, কিন্তু দেওয়ালে ড্যাম্পের দাগ, তারপরে বাথরুমে কল, মাঝে মাঝে ওর ঘুম ভেঙে যায়, টপ 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 করে জল পড়ছে। এই লক্ষণগুলো ওর না পছন্দ না, কারণ এই আওয়াজগুলোতে কি হয়, ফাঁকা বাড়িতে না খুব বেশি কানে লাগে, ঘুমের ডিস্টারবেন্স হয় এবং অশুভ, বাস্তুর ক্ষেত্রে অশুভ। ও একটা করে কল বন্ধ করছে, হার দেখছে পাইপের মাঝখান থেকে হয়তো জল পড়ছে, সবসময় জল লিক করে থাকে, এই বাথরুম থেকে জল পড়ছে। হয়তো সন্ধ্যেবেলায় বাথরুম, সারাদিন অফিস ছিল, সন্ধ্যেবেলায় যখন ফেরে তখন তো বাথরুম খটখটে হয়ে থাকবে, কিন্তু ও দেখে বাথরুমের মেঝে কিন্তু ভিজা। তার একটা কারণ ও মনে করেছিল, যেটা সত্যি নয়, কারণ বাড়িটা যেদিন প্রথম দিন গেছিল সেদিন ওর কাছে বাড়িটা খুব ঠান্ডা মনে হয়েছিল, যেটা ওর কাছে প্লাস পয়েন্ট মনে হয়েছিল, যে দোতলার ঘর এত ঠান্ডা। মুম্বাইয়ে তো বেশ গরম পড়ে না, একদম ভুল কথা। তো বেশ ঠান্ডা লেগেছিল, কিন্তু সেই ঠান্ডাটাই না পরবর্তীকালে ওর কাছে মনে হলো এই ঠান্ডাটা ভালো না, একটা কেমন ঠান্ডা না, ওর কাছে বুঝতে ভুল হয়েছিল, একটা কোনো স্যাঁতস্যাঁতে ভাব, মানে শ্যাওলা শ্যাওলা একটা গন্ধ, স্যাঁতস্যাঁতে ভাব, যার জন্য জামা কাপড় খুব একটা শুকোয় না। জামা কাপড় তো ওখানে কেচে ওখানেই তারে মেলতো। তারপরে বাথরুম শুকোয় না, ঘর মুছলে জলগুলো যেন মনে হয় মেঝেতেই জল উঠছে, এরকম তো হওয়ার কথাই না, ড্রাই এরিয়া। তো এই সব জিনিসগুলো না, তারপরে ফ্যান চালাচ্ছে, তো ওর হঠাৎ করে একদিন রাত্রিবেলায় শুয়ে আছে, হঠাৎ করে মনে হলো ফ্যানটা যেন অনেকটা ওর কাছে চলে এসছে, ও একদম তাড়াতাড়ি করে চিৎকার করে উঠলো, চিৎকার করে উঠে ও দেখছে না তো ফ্যানটা নিজের জায়গায় আছে। যে ওর যে বিভিন্ন হ্যালোজিনেশন হয়, যেরকম একটা হ্যালোজিনেশন ওর খুব বেশি হতো, সেটা হচ্ছে ও যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকতো তখন ওর মনে হতো যে কেউ ঘরের মধ্যে দুজন মানুষ কথা বললে, মানে ধরো পাশে দাঁড়িয়ে কেউ কথা বলছে, একটা কোনো ব্যাপার নিয়ে ডিসকাস করছে, কোনো একটা জরুরি ব্যাপার নিয়ে ডিসকাস করছে, একটা আলোচনা করছে, কেউ একটু হয়তো আপত্তি করছে, কেউ আবার সহমত জানাচ্ছে, এরকম কথা। কিন্তু এইটা করতে করতেই ও যখন তাকাতো যে কে ঘরের মধ্যে আরে আওয়াজটা করতে গেছে, তখনই কিন্তু মনে হতো শব্দটা আর নেই, বা আবার একটু পরে শব্দটা হয়তো পাওয়া যেত, মনে হতো নিচ থেকে কেউ চিৎকার করছে বা কথা বলছে, নিচ থেকে কোনো একটা আওয়াজ আসছে, কিন্তু ওই যতক্ষণ তাকিয়ে থাকতো ওর কিন্তু মনে হতো না যে ঘরের মধ্যে। কিন্তু ও যে গভীর ঘুমে থাকতো, অনেক সময় অনেক দিন ঘুম ভেঙেছে এরকম একটা আওয়াজে, যে পাশে দাঁড়িয়েই ওর গা ঘেঁষে যেন কেউ কথা বলছে। আরেকটা জিনিস হতো, সেটা হচ্ছে ওর দেখতো প্রায় ওর মাথা থেকে বালিশ যেন কেউ টেনে নিচ্ছে, ওর গা থেকে ঢাকা যেন কেউ মানে পড়ে যাচ্ছে। ঢাকা পড়ে যাওয়ার কথাই না, ও একটা সাধারণ সুতির নাইটি পরে শুয়ে আছে, কোনো স্লিপ, কোনো সিল্কের জামাও না যেখানে ঢাকা পড়ে, কিন্তু ঢাকাটা না সরসর করে পড়ে যেত, কেউ টানছে তেমন হতো না, স্লিপ করে পড়ে যেত। তারপরে যখন সারাদিন পর বাড়িতে আসতো, যে যেন মতো ঘরটাকেও ব্যবহার করা আছে, মানে বিছানার চাদর কুচিমুচি করা, ঘরটা যেভাবে ও একটা জিনিস খুব মেনটেন করতো, একা থাকতো বলে, যে সকালে উঠে ও বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু কোনো রকমে একটু সেদ্ধ ভাত খেয়ে চলে যেত কাজে, তাহলে ফিরে এসে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে। কিন্তু কোনোদিনই ফিরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতো না। জামা কাপড় যেখানে ভাঁজ করা থাকতো, অনেকদিন এরকম হয়েছে জামা কাপড় দেখেছে ছিটনো, ও নিজেই মনে করতে পারেনি যে আজকে কি যাওয়ার সময় জামা কাপড়টাকে আমি ভাঁজ করে রেখে যাইনি, আজ তো আমি ভাঁজ করেই রেখে গেছিলাম, জামা কাপড় তাহলে ভাঁজ করা নেই কেন। বাসনপত্র রান্নাঘরে যেন মনে হতো কেউ ঘেঁটে দিয়ে গেছে। অন্তত নোংরা না করলেও একটা মানুষের রান্নাঘর তুমি ছাড়াও যদি কেউ ইউজ করে, সেই রান্নাঘর ইউজ করলে তুমি দেখবে তুমি যেখানে যে গ্লাসটা, চামচটা, কড়াইটা উপর করে যেভাবে রেখে গেছো ঠিক সেভাবে তো থাকবে, কিন্তু তুমি এসেই বুঝতে পারবে যদি কেউ হাত দেয়, যদি কেউ জিনিসগুলো নেড়ে ছেড়ে থাকে, যে সেই জিনিসগুলো প্রপার জায়গায় কিন্তু নেই, প্রপার জায়গায় কিন্তু সেভাবে নেই, একটা মানুষ বুঝতে পারে। এই প্রবলেমগুলো হতে হতে যেটা লাস্টে যে প্রবলেমটা ওর কাছে প্রচন্ড রকমের ঠেকলো, যেটা হচ্ছে ওর দরজায় কড়া নাড়া। এবং প্রথম দিকে ও কিন্তু কি আওয়াজ হলো একটা, প্রথম দিকে কিন্তু ও কি সেটা আওয়াজ হলো, তা প্রথম দিকে ও কিন্তু কড়া নাড়ার আওয়াজে হ্যাঁ, ও তো বুঝতে পারতো না ও ছিল কি করে ওই বাড়িতে। মানে ধরো ওর কাছে যেহেতু ও স্ট্রাগল করছিল, তো সেহেতু ওর কাছে টাকাটা একটা ম্যাটার ছিল, যে অত রেন্ট দিয়ে ওর পোষানো একটা ব্যাপার ছিল। তো সেই কারণে ও বিশ্বাসও করতে পারেনি যে কোনো অশরীরী ব্যাপার আছে ওখানে। তো
এরকম দরজায় নক করা প্রায় শুরু হলো। এবং একদিন ও দরজা খুলে যখন ও তাক করেছিল যে দরজাটা নক করলে ও দেখবে, এবং দরজাটা যখন ও নক করলো, দরজাটা খুললো, দেখলো দুটো ছায়া মূর্তি যেন চলে যাচ্ছে। এবং বারান্দাটা লাইট লাগালো, বারান্দা লাইট ফিউজ হয়ে যেত। বারান্দায় কোনোদিনই লাইট ঠিক থাকতো না। লাইট ওদের বাড়িতে প্রচন্ড ফিউজ হতো, কি বাথরুমে, কি বারান্দায়, কি ঘরে, সব থেকে ফিউজ হতো বাথরুম বারান্দায়, যেখানটা আমি বললাম না লোডশেডিং হলেও দাঁড়াতো গিয়ে। এবং ওই কাপলকেও দেখতে দাঁড়িয়ে আছে। তো ওখানে দেখলো যে দুজন যেন চলে যাচ্ছে। তখন ও মনে করলো মজা পেয়েছে নাকি, এই 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 হ্যালো 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 করতে গেল, ও চলে গেল। তখন ও বাড়িওয়ালাকে পরের দিন সকালে ডেকে পাঠালো যে আপনাদের বাড়িতে এরকম ডিস্টারবেন্স, আপনাদের নিচে কোন ভাড়াটিয়া থাকে যে আমাকে এইভাবে জ্বালাতন করে। তখন বাড়িওয়ালা ওর দিকে অবাক হয়ে তাকে বললো, আপনি কি শিওর যে আপনাকে নিচের ভাড়াটিয়ারাই ডিস্টার্ব করে? তা বললো যে হ্যাঁ, নিচের ভাড়াটিয়ারাই ডিস্টার্ব করে, একজন কাপল থাকে, এবং আমি কতগুলো লক্ষণ আমি দেখেছি যে যেগুলো সেই বাড়িতে না থাকলে কোনোদিনই হতে পারে না। কারণ এই প্যাসেজটা কমন, এই ছাদ বারান্দায় এসে ওই কাপল ছাড়া কেউ দাঁড়াতে পারে না, পাশের বাড়ির তো আর দাঁড়াবে না, কারণ এই দরজাটা কমন। এই বাড়িটা যেহেতু রেন্ট দেওয়ার উপযুক্ত নয়, এটা একজনের একটা ফ্যামিলি ব্যবহার করার মতন বাড়ি, এটা ভাড়া দেওয়ার উপযুক্ত নয়, ওই প্ল্যানিংয়ে আপনারা করেননি। যাই হোক, সেই বারান্দায় এসে দাঁড়া, যা খুশি তারা, কোনো ক্ষতি নেই। রাত বিরেতে এরকম অদ্ভুতভাবে মিউজিক চালানো, হাসাহাসি, চিৎকার, ঝগড়া, কান্নাকাটি, বাসন ফেলে দেওয়া, তারপরে এই ঘরগুলো খুব যেন মানে আমার কাছে খুব অসুস্থকর মনে হয়, যে একটা কেমন স্যাঁতস্যাঁতে বাজে গন্ধ। কোনো সময় যখন ঢুকি, কোনোদিনও ওষুধের তীব্র গন্ধ, যখনও কোনো সময় ফ্ল্যাটে ঢুকে কোনদিন তীব্র ওষুধের গন্ধ, কোনদিন তীব্র অ্যালকোহলের গন্ধ, কোনোদিনও তীব্র সিগারেটের ধোয়ার মানে স্মোকিং মানে সিগারেটের ধোয়ার গন্ধ, মানে এক দিন কোনোদিনও পোড়া গন্ধ, মানে অদ্ভুত স্মেল ওই ফ্ল্যাট থেকে ওর আসতো। এবং ও মনে করতো নিচের থেকেই নিশ্চয় আসে। আমার ঘরে ঢুকছি, খুব চারদিকে জানলা টাইট করে লাগানো, কিন্তু ও যেই ঘরটা থেকে বেরোতো আর পেতো না, কিন্তু ঘরে ঢুকতো আর তখন পেতো। তো বলতো আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না, আমি আর এখানে থাকবো না, কারণ কালকে আমাকে এরকম প্রতিদিন রাত্রিবেলায় নক করে, ছাদে গিয়ে ধূপ ধূপ করে আওয়াজ করে, কিন্তু ঘরে নক করা শুরু করেছে। এবং আমি কালকে হাতে হাতে ধরা পড়ে গেছে। আমি দরজা খুলেছি, দেখেছি কাপল ওরা চলে যাচ্ছে। তখন ভদ্রলোক বললো, তুমি একটু আমার সঙ্গে আসবে নিচে? তা বললো হ্যাঁ, আপনি আমাকে সামনাসামনি কথা বলিয়ে দেবেন তো, চলুন। তো বললো ঠিক আছে। ওকে নিচে গিয়ে দেখালো। ও যখন দেখলো তখন ওর আর ভাষা নেই। ও যেটা দেখলো সেটা হচ্ছে নিচের যে জায়গাটা, সেটা পুরো ঝুল, মানে ওর দিনের বেলা যখন কাজে যায়, আমি বললাম না ধর করে কাজে যায়, তখনও টাইম থাকে না তাকানো, পুরো তালা একটা মরচে পড়া লাগানো, সেটা তো ধুলো জমে আছে। এবং ও বললো, এই যে এখানে এত ময়লা, ওরা থাকে কি করে? বলে কেউই থাকে না। ও থাকে না মানে? বলো কেউ থাকে না এখানে। তোমাকে আমি কোনো এগ্রিমেন্ট পেপারে সাইন করাইনি। প্রথম দিন তুমি অবাক হয়েছিলে 5,000 টাকা ভাড়া শুনে, তাই তো? তো বলে হ্যাঁ। ও তখন তোমার খুব দরকার ছিল বাড়িটা ভাড়া, কারণ তুমি স্ট্রাগল করছো, আর আমারও টাকার দরকার। আমি ভেবেছিলাম ওরা বিরক্ত করবে না। তো ওরা কারা বলছি, একটু ওয়েট করো বলছি। আমি ভেবেছিলাম ওরা বিরক্ত করবে না, তোমাকে একা, তুমি সারাদিন থাকো না বাড়িতে, কাজ করতে যাও, এসে দুটো রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ো, তুমি কতটা ফিল করতে পারবে না, কারণ তুমি তো বেশি সময় থাকছো না বাড়িতে। কিন্তু তোমাকেও যে ওরা ছাড়বে না সেটা আমি বুঝতে পারিনি। তবে আমি না মিথ্যে আশ্রয় নেওয়াটা আমার স্বভাবে নেই। তবে তোমাকে আমি সত্যি কথা বলেও যেখানে ঢুকিয়েছি তা আমি তোমাকে কিছুই বলিনি। সেটা হচ্ছে এখানে একটা কাপল থাকতো, এবং তারা কোনো একটা কারণে খুব ধার দেনা করে ফেলে, এবং অতিরিক্ত ধার দেনা করার ফলে প্রচণ্ড অ্যালকোহলিক ছিল ওই বরটা। এবং অ্যালকোহলিক থাকার জন্য প্রচণ্ড লোন, প্রচণ্ড চারদিক থেকে সমস্ত কিছু। আরে তোমার লাইফ আর আমার লাইফ একই দিনে থাকে না। আমি তোমার লাইফটা, আমার লাইফ শেষ করে গিয়ে দেখবো। আর তোমার সাজ, আমি তো মুগ্ধ, কিন্তু আজকে আমাকে দেখে তুমি বুঝতে পারছো কিনা জানি না, আজকে আমি বিধ্বস্ত। মানে একটা জায়গা থেকে খুব চেঁচামেচি করে একটা অফিস থেকে এলাম, আমার বলারও এনার্জি নেই, বলবো ভাল লাগছে না। তার মধ্যে একা হাতে সমস্ত কাজ করতে হচ্ছে, তাও যদি মানসিক শান্তি থাকে তাহলে কিছুই হয় না। যাই হোক, তো লাইফ শেষের দিকে এলে, লাইফটা তোমার যাবো দেখবো। তো বললো যে এরকম
এবং ওরা একদিন এই যে তুমি পচা গন্ধ পাও, তুমি যে সিগারেটে গন্ধ পাও, অ্যালকোহলে গন্ধ পাও, সেটা ওই ভদ্রলোক প্রচণ্ড অ্যালকোহল খেতেন, প্রচণ্ড সিগারেট খেতেন। এবং তুমি যে পোড়া গন্ধ পাও, ওরা দুজনেই মানে মহিলা গায়ে আগুন দেয় রাগ করে, এবং মহিলাকে বাঁচাতে গিয়ে ওই ভদ্রলোকও কিন্তু আগুনে পুড়ে যায়। এবং কারণ লোকটা কিন্তু ভালোবাসতো, কিন্তু লোকটার এই স্বভাবটা ভালো ছিল না। প্রচণ্ড মদ খেত, প্রচণ্ড সিগারেট খেত, প্রচণ্ড মদ খেত, প্রচণ্ড টাকা পয়সা ঠিক মতো রোজগার করতে পারতো না, এবং উড়াতো বেশি, রোজগারের থেকে টাকা নয় ছয় করতে বেশি। এবং ওই যে পোড়া গন্ধটা পাও সেটা হয়তো ওদের, এবং মারা যায়। এবং তারপর থেকে বাড়িটা আমাদের, এই বাড়িটা আমার কোনো কাজে আর লাগে না, কারণ এই বাড়িতে আমিও থাকতে পারিনি। এই বাড়িতে যে কজন ভাড়াটে এসছে, বিশেষ করে নিচের পোর্শনে, সে থাকতে পারেনি। ও অ্যানা আবার দেখতে ভালোবাসে, অ্যানাকে আবার দেখাই, গোল্ডিকে দেখো, আমার গোলদুগুলো হাই করে দাও, চুকুম করে চুমু খেয়ে দাও, চুম, ওই দেখো। আর দাদা মাহি বসে আছে বাবার জন্য, ওর বাবা যে বেল্লায় গেছে ও জানে না, ও মানে জানে তো বটেই, ও মনে করে যা দরজার কাছে বসে থাকলে বাবা আসবে, এইটার জন্য বসে থাকে। এই যে কীভাবে আমি খাওয়াই, আর কত কষ্ট করে খাওয়াই, আর কি করি সেটা আমি জানি। যাই হোক, তো আমি না অনেক সময় প্রসঙ্গের বাইরে চলে যাই, মানে আমার কাছে না লাইফটা একটা ঠিক মনে হয় যে আড্ডা মারার মতন, মানে ওই রকম মনে হয় না যে গতানুগতিক গল্প বলে চলে যাব। তা সেটাই আগে করতাম, এখন ইন্টারনেট কানেকশানের জন্য এত বাজে কানেকশান যে গতানুগতিক গল্প বলে চলে যেতে হয়। কিন্তু তবুও কথার পরিপ্রেক্ষিতে নানা রকম কথা আসে, সরি কিছু মনে করো না, অতটা প্রফেশনাল হতে পারিনি এখনো যে একদম শুধু হ্যালো ইন্দ্রাণী। তো বলো আপনার এগুলো আগে বলা উচিত ছিল আমাকে। তা বলো না, আমি আগে এগুলো বলতে পারিনি এই কারণে, কারণ আমি তো ভাবতে পারিনি যে তুমি ভয় পাবে, এবং তুমি শুনলে থাকতেও পারতে না, তোমার তখন থাকার জায়গা দরকার ছিল। যাই হোক, যখন আমি অপরাধী, তোমার যখন এতটা তুমি অসুবিধার মধ্যে দিয়ে গেছো, তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে হয়তো আমার আগে একটা আমি হয়তো ডিপেন্ড করতাম। উমা তুমি কখন এলে বিশালাক্ষী? না, মাহি ঝগড়া করতে পারে না বিশালাক্ষী, মাহি ঝগড়াটা করে বাড়ির লোকের সঙ্গে, আর বাইরের লোকে পা চাটে একদম, মানে বাইরের লোকের পা দেখলে তার পা চাটার জন্য মাহি পাগলের মতো করে, পাগলের মতো, মানে তুমি কল্পনা করতে পারবে না তার মুখ আর তার পা। আরে মুখ চাটিস, পা চাটা মানে তার ধুলোটা মুখে চলে গেল। আমরা ওই জন্য অনেক সময় আটকে রাখি। হ্যাঁ, তুমি বলতে পারো যে ইয়েকে গোল্ডিকে নিয়ে যেতে পারতে, কারণ গোল্ডি এমন কিছু পোর্শনে কামড় দিত যে সেই লোকটা জীবন বরবাদ হয়ে যেত। কারণ গোল্ডির টার্গেট থাকে কিছু জায়গা, যে জায়গাগুলো গোল্ডি আমাকে যদি কেউ জ্বালায় বা আমাকে যদি কিছু করে, তা গোল্ডি তার এমন পোর্শনে কামড়ে দেবে, তার জীবন বরবাদ। এবার বুঝে নাও কোন কোন পোর্শনে কামড়াবে, কোন জায়গায় ব্যথা রে। সেই একটা বাংলা গান বেরিয়েছিল, তুমি শোনোনি? সেই কোন জায়গায় কামড়েছে রে বান্ধবী ললিতা, এই গান করতে করতে সে লোক চলে যাবে, আর দেখতে হবে না। আমার গোল্ডি হচ্ছে সেরকম, তবে গোল্ডি খুব ডেঞ্জারাস এদিক দিয়ে, মানে আমার আজকে আমাকে যে রূপে দেখেছে, সত্যি যদি দেখতো না, ও ঝাঁপিয়ে পড়তো। এই বলা লোকের পাচাটিস আর ঘরে বসে চাচাস, চুকা। তো যাই হোক, তখন লোকটা বলে যে তোমার তো আমি অনেক ক্ষতি করে দিয়েছি, তোমার মাসে 5,000 টাকা আমার দরকার ছিল, আমি নিয়েছি, ঠিক আছে তুমি এবার থেকে আমার কাছে পেইং গেস্ট থেকো, আমার তো নিজস্ব একটা বাড়ি আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, তোমার কোনো ভয় নেই, আমি কোনো অসৎ উদ্দেশ্যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি না। আমার আগেই আমি ভেবেছিলাম বাড়িটা যদি তুমি থাকলে বাসযোগ্য হয়, কারণ তুমি আমার দেখে মনে হয়েছিল তুমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, হয়তো থাকলে বাড়িতে ধূপদীপ দেখাবে, মাঝে মাঝে বাড়িতে একটু আলো জ্বলবে, ঠাকুরকে ধূপদীপ দেখাবে, সব কিছু একটা পজিটিভিটি, হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হয়তো, তা পরিবর্তন হলো না। যখন জানি না সম্পত্তি বিক্রি করতে পারবো কিনা, কিন্তু তোমার কাছে তোমাকে আর ও বাড়িতে থাকতে বলবো না। তারপরে হ্যাঁ, একদম শিশির কণা। তো তারপর মেয়েটা ওই লোকটার কাছে নাকি পেইং গেস্ট ছিল। এই গল্পটা ডাক্তার রেড্ডি যখন আমার দিদিকে বলে, তখন দিদি বলে মাপ করো, কম রেন্টে, বলে মুম্বাই কম রেন্টে ফ্ল্যাট কোনো মতেই পাওয়া যায় না, কাজে কম রেন্টের ফ্ল্যাট কোথায় ভালো, তুমি যেরকম ফ্ল্যাট চাইছো যে ভালো জায়গায় কম রেন্টে সব কিছু, শোয়ার ঘর বাথরুম ভালো হবে, এমন তখনই পাওয়া যায় যখন সেই ফ্ল্যাটটার মধ্যে কোনো একটা কিন্তু থাকে। কাজে তুমি আর এই ভুলটা করো না,
তুমি আমার ফ্ল্যাটে নিশ্চিন্তে থাকো, আঙ্কেলকে নিয়ে এসো, আন্টিকে নিয়ে এসো। আর আমি আর আমার মিসেস রেয়ারলি বম্বেতে আসি, মুম্বাই আমরা আসি না, আমরা বাইরেই থাকি ম্যাক্সিমাম সময়, আর যেটুকু সময় থাকি সেটুকু সময় চেন্নাইয়ে থাকি। তুমি নিশ্চিন্তে যতদিন খুশি ব্যবহার করো। এবং যতদিন না পর্যন্ত দিদি নিজের ফ্ল্যাট কিনেছিল ততদিন পর্যন্ত ওই ডাক্তার রেড্ডির ফ্ল্যাটে ছিল, এবং সেই ফ্ল্যাটটা ওই সাতপুরা পর্বত দেখা যেত। ফ্ল্যাটটা ছিল 6 তলায়, সাতপুরা পর্বত দেখা যেত। আরেকটা গল্প শুনেছি, ওই ফ্ল্যাটের জানলা খুললে কিছু সাদা পায়রা আসতো, এবং অদ্ভুতভাবে মামুনি ছবি তুলেছিল। দিদি ঘুমিয়ে থাকলে আমার দিদিকে খুব সুন্দর লাগতো। দিদি যে কত সুন্দরী ছিল আমি বোঝাতে পারবো না। মানুষ উইদাউট মেকআপে ঘুমিয়ে আছে, তাকে দেখতে সব থেকে সুন্দর লাগতো। আমার দিদি যখন ঘুমিয়ে থাকতো, দিদির ভুরু খুব মোটা ছিল, মানে আমার যেমন পাতলা, আমাকে যেমন কি যেন একটা দেখছিলাম কি দিলে ভুরুটা একটু, এগুলো সব করবো আমি, ভুরু মোটা করব। তো দিদির ভুরু ন্যাচারালি খুব মোটা ছিল, এবং চুলগুলো খুব মোটা ছিল। তো চুলগুলো যেমন ছড়িয়ে শুয়ে থাকতো, ফর্সা মুখ, কালো ভুরু, আর সাদা পায়রা এসে না কালো চুলের উপর ওর বসে থাকতো। মামুনি ছবি তুলেছিল। মানে এত সুন্দর পরিবেশ ছিল, এবং এক একটা ফ্ল্যাট এত স্যুট করে যায় বিশালাক্ষী, তুমি এটা বিশ্বাস করো কিনা জানি না। মানে সবাইকেই বলছি যারা দেখছে, যে সেই ফ্ল্যাটে যতদিন মামুনি ছিল, দিদি ছিল, এবং নিচে ওদের 4 তলায় নার্সিংহোম ছিল। সে কবছর ওদের যে কী ভালো গেছিলো মুম্বাইয়ে। বড় মেসোমশাই ছিল, যেই সেই ফ্ল্যাটটা ছেড়ে ওরা নতুন ফ্ল্যাট কিনলো, ওরা ফ্ল্যাট থেকে চলে গেল। ডাক্তার রেড্ডিও এসেছিল ওদের ফ্ল্যাট উদ্বোধনে। তো সেই ফ্ল্যাটে গিয়ে কিন্তু 1 বছরও আমার মামুনি বেঁচে থাকলো না, মামুনি মানে বড় মাসি। কিন্তু ওই ফ্ল্যাটে যখন মামুনি ছিল, মামুনি সুস্থ ছিল। মামুনি বলতো, জানিস যেখানে রান্না করি সেখান থেকে দাঁড়িয়ে গণেশ চতুর্থীতে বম্বেতে খুব ধুম হয়, ওই বড় বড় গণেশ রাস্তা দিয়ে প্রসেশন বেরোয়। তো সেই সব গণেশ জানিস তো রান্না করতে করতে আমি দেখতে পাই, সাতপুরা পর্বত দেখতে পাই। হ্যাঁ, বাড়ি এনার্জি থাকে জানো তো। যেমন এই কলকাতায় এই জায়গাটায় এলে আমার কিন্তু খুব কাজের এনার্জি বাড়ে, মানে আমার মনে হয় এটা শিখবো ওটা শিখবো, যেটা কোনো একটা কারণে আমার। তবে ইদানিং আমি জানি না কেন বিশালাক্ষী, আমি জানি না আমার কে এত আড়ালে ক্ষতি করছে। আমি একদম বিশ্বাস করি, কারণ আমি তো এগুলো ফিল করতে পারি, সেন্স করতে পারি। আমি অনেক কিছু সেন্স করতে পারি বিশালাক্ষী, বিশ্বাস করো। আমার কে ক্ষতি করছে সেটাও বুঝতে পারছি, মিথ্যা কথা বলবো না, বুঝতে পারছি না তা নয়, সেটা আমার কোনো আত্মীয় পরিজন নয়। তো আমার সময় খুব খারাপ যাচ্ছে, আমি কিছুতেই ঠিক থাকতে পারছি না। আজকে আমি কিভাবে লাইভে এসেছি সেটা আমি জানি, মানে আমি আজকে লাইভের জন্য কিছু সাজতে পারিনি। আমি এই জামাটা পরে একটা অফিসে গেছিলাম, চরম চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে এলাম। এসে যখন পৌঁছেছি তখন 7টা 8 বাজছে। আমি কোনো রকমে, মানে আমার জীবনে লেট হয় না। আমি 7টা, নন্দিতা তাই বলে তোমার লাইভ 7টায় থাকলে তুমি 7টা বাজতে 5-এ ঢোকার চেষ্টা করো। আমি তো 6:45 থেকে ঢোকার চেষ্টা করি, যে কতক্ষণে 7টা বাজবে। তো আমি কোনো রকমে লাইভে ঢুকেছি, মানে আমার খুব বাজে লাগে লেট করতে। আমি কোনোদিন কাজের জায়গায় লেট করি না, কোনোদিন আমি কোনোদিন না। আমার পাংচুয়ালিটি আমার খুব, মানে মেনটেন করে চলি। এত চিৎকার করেছিলাম যে গলা দিয়ে আমার কথা বেরোচ্ছিল না, জোর দিয়ে আমাকে গল্প বলতে হচ্ছিল। এবং প্রথমে তুমি লাইভটা দেখো আমার আজকে, প্রথমে 1 মিনিট ভুলে গেছিলাম। আমি তো সকাল থেকে চিন্তা করে থাকি, বা তার আগের দিন থেকে চিন্তা করে থাকি যে আজকে কোনটা বলবো। আমি না ভুলে গেছিলাম যে কি বলবো। বিশ্বাস করে লাইভ অন করে দিয়েছি, আমি জানি লাইভ অন করতেই হবে, আমার 7টা বেজে গেছে, কি আমি ভুলে গেছি যে কি বলবো। এইটা আমার এই পয়েন্টসগুলো লেখা ছিল এই দ্বিতীয় গল্পটা, কিন্তু প্রথম যেটা বলেছি সেটা আমার পয়েন্টস লেখা ছিল না, কারণ সেটা আমি এতটাই জানি, এবং সেটা আমি যেহেতু সামনাসামনি শুনেছি আমি সেই কুরিয়ার বয়ের কাছ থেকে, সেটা আমার এতটাই মনে থাকে যে সেটা পয়েন্টস লেখা দরকার পড়েনি। কিন্তু আমি পুরোপুরি ভুলে গেছি যে ওটাই বলবো। আমাকে 1 মিনিট সময় নিতে হয়েছে পুরো ভাবার জন্য। যাই হোক, আজকে লাইভ কেমন লাগলো আমাকে জানিও। আমার মনে হয় আমার গলার আওয়াজটা কতটা পৌঁছতে পারলাম, বা কতটা আমি আমার যে ঘটনাগুলো বললাম সেগুলো কতটা তোমাদের কাছে ঠিক মতো করে পরিবেশন করতে পারলাম জানি না।
দেখো অন্য কোনো দিন মানে আবার অন্য কোনো দিন যে সমস্যা হবে না তার কোনো মানে নেই। যখন পারবো, আমি তোমাকে ফোন করেছিলাম, আমি আমার মোবাইল থেকে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম ওখান থেকে, কিন্তু তোমাকে আমি ফোনে পেলাম না। এই কারণে আমি জানি না কেন আমার এই মোবাইল থেকে তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। আমি তো তোমাকে এই ফোন থেকে ফোন করেছি, আমি ওই অফিসে বসেই ফোন করছি যে বিশালাকে চিন্তা করো না, যে 5 মিনিট আমি সুকল্যাণের নাম্বারও পেলাম না, তোমার নাম্বারও পেলাম না। সুকল্যাণকে দ্বিতীয়বার খুঁজেছি, যে যাক ভালো লেগেছে তো, যে আমি 5 মিনিট দেরিতে হয়তো লাইভে ঢুকবো, তোমরা চিন্তা করো না, আমি যখন বলেছি তখন ঢুকবো। তার কারণটা হচ্ছে আমার যতক্ষণ আমার চরম কোনো ভগবান না কোনো অসুবিধা হয়, আমি আসবো বলে আসি। আর নেক্সট উইকে আবার আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং প্রে করো যেন আমি ভালো থাকি, কারণ আমার চারদিক থেকে না সমস্যা যাচ্ছে না, বিশ্বাস করো আমি খুব অসুবিধার মধ্যে আছি। আমি যেখানে আমি এখন কলকাতায় আছি, বড় ছেলে ছোট ছেলের এখনো সামার ভ্যাকেশন আছে, এখানে কাজের লোক নেই। আমি একটু আগেই দেখাচ্ছিলাম, এই দেখো আমি আবার বিশালাক্ষীকে দেখাই, দেখো এক গাদা কাপড় পরে আছে, এগুলো কাচতে হবে ওয়াশিং মেশিনে দিয়ে, বাসন মাজতে হবে, খাবার তৈরি করতে হবে, সবই ঠিক আছে। জামা কাপড় ভাঁজ করতে হবে, জামা কাপড় যেগুলো কাচতে দেওয়া আছে সেগুলো তুলে মেলতে হবে, তাও ঠিক আছে। আরও যদি পারিপার্শ্বিক কিছু গোলমাল চলে আসে যেগুলো তোমার অযাচিতভাবে, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, সেটা নেওয়া যায় না। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট লাইভে দেখা হচ্ছে। চেষ্টা করি প্রফেশনাল হওয়ার চেষ্টা করি, কারণ এই জীবনে তেমন কিছু প্রমাণ করতে পারলাম না নিজেকে, তবে ভিতর থেকে আমি খুব কাজের উপযোগী একটা মেয়ে। আমাকে যদি কেউ আমি যদি কোনো কাজে থাকতাম, কোনো অফিসে কাজ করতাম, তাহলে অন্তত সবাই স্যাটিসফাইড হতো আমার কাজে, মানে আমার বেস্টটুকু দিতাম। গুড নাইট।